দিল্লিপন্থী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পথসভায় এ হুঁশিয়ারি দেন তিনি। মাহফুজ বলেন, আওয়ামী লীগ দেশে ফিরলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। এরপর নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তন হবে। জুলাই আগস্টে হত্যাকাণ্ড সহ দেশে সংগঠিত গুম খুনের বিচার করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলেও মন্তব্য করেন উপদেষ্টা মাহফুজ আলম। শেখ মুজিব, শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি পন্থীদের কোনো স্থান আর হবে না। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার অনেক সংস্কারে হাত দিয়েছেন, যতটা সম্ভব তারা সংস্কার করুন, কিন্তু গত 54 বছরে যারা গুম খুন এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে তাদের একটা তালিকা করতে হবে। সকালে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতের আমির বলেন, তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু বা সংখ্যাগুরু মানি না। আমরা বিশ্বাস করি এদেশে যেই জন্মগ্রহণ করেছে সাংবিধানিকভাবে তার সমান অধিকার আছে। তাই হিন্দুরা কখনো নিজেদের মাইনরিটি মনে করবেন না। মাইনরিটি বলে এতদিন হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে। সবাই সমান, সবাই সহমর্মিতার সাথে গর্বের সাথে এই বাংলাদেশে বসবাস করতে চায়। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো বা এটা করবে না। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, ধর্ষণ, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেয়। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে আবারও বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। গত রাত 3:30টার দিকে শিবগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে 7 থেকে 8 জন বাংলাদেশি তেলকুপি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আহত হন হাবিল। পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিজিবি জানায়, রাতে সীমান্তের ওপারে 2 থেকে 3 রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এতে আহত হন হাবিল নামে একজন। এ বিষয়ে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক করেছে বিজিবি। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, সীমান্তে গুলিতে যে বাংলাদেশি আহত হয়েছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা সবশেষ কি জানিয়েছেন? দেখুন, সকাল 11টার দিকে হাবিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরে তাকে 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় এবং এরপরেই কিন্তু ঘণ্টাখানিক পরে তার অস্ত্রোপচার করা হয় এবং এখন তিনি কিছুটা হলেও সুস্থ রয়েছেন এবং চিকিৎসক বলছেন তিনি অনেকটাই শঙ্কামুক্ত এবং আমরা যতটুকু জেনেছি এবং পরিবারের পক্ষ থেকেও বলছেন যে তিনি আগের তুলনায় এখন ভালো আছেন এবং 2 নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এবং কৃষকের কথা যেটি বলা হচ্ছে হাবিল এবং হাবিলের পরিবার থেকে যেটি দাবি করা হচ্ছে, এবং এর আগে আমরা দেখেছিলাম যে বিজিবির পক্ষ থেকেও কিন্তু একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে হাবিলের পরিবার যেটি দাবি করছে বা হাবিল বলছে যে তারা ভোরবেলায় সে জমিতে, তার গমের যে জমি রয়েছে সেইখানে পানি দেওয়ার জন্য সে ভোরবেলায় গিয়েছিল, সে সীমান্ত ক্রস করেনি। কিন্তু বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তারা 6-7 জনের একটি দল ছিল, তারা ভারতীয় সীমান্ত অর্থাৎ বাংলাদেশি ভূখণ্ড অতিক্রম করে তারা ভারতীয় ভূখণ্ডের দিকে প্রবেশ করেছিল, যার ফলে এই গোলাগুলি বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যে বিএসএফ রয়েছে তারা এই গুলিবর্ষণ করেছে। এতেই আহত হয়েছে কৃষক হাবিল, এটি বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে হাবিলের ঠিক আজকে যেমন হাবিল আহত হয়েছে, এর আগেও আমরা দেখেছিলাম যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে আরও একজন কৃষক কিন্তু আহত হয়ে এসেছিলেন। ঠিক 11 জুন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন এবং সেক্ষেত্রেও কিন্তু একই কথা বলা হয়েছিল এবং এই কৃষকও কিন্তু বলেছিল যে সে সীমান্ত লাগোয়া যে তার জমি রয়েছে
সেখান থেকে একটি ট্রলারে করে মাটি তুলতে গিয়েছিল। সেই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যে গুলিবর্ষণ করে এতে সে আহত হয়েছিল। যদিও পরবর্তীতে আমরা বিজিবি সহ একাধিক তথ্যতে জানতে পেরেছিলাম যে তারা ভারতীয় সীমান্ত অতিক্রম করে, অর্থাৎ বাংলাদেশি সীমান্ত পার হয়ে ভারতীয় সীমান্তে কিছুটা অতিক্রম করেছিল, যার ফলে বিএসএফ গুলিবর্ষণ করেছিল এমনটি কিন্তু জানা গেছে। তো এই নিয়ে বলা যেতে পারে যে চলতি এক মাসের মধ্যে 2 জন কৃষক কিন্তু রাজশাহী, বিশেষ করে ভারতীয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কিন্তু 2 জন কৃষক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়েছে। তো সর্বোপরি বলা যেতে পারে যে রাজশাহীতে এখন যিনি আছেন কৃষক হাবিল, তিনি অনেকটাই শঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসকের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের হাবিলের প্রতি সর্বোচ্চ লক্ষ্য রাখা হচ্ছে এবং তিনি আশা করছেন, অর্থাৎ চিকিৎসক যিনি কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তিনি বলছেন খুব দ্রুতই হয়তো হাবিল সুস্থ হয়ে উঠবেন। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। কারণ জানতে তাদের ঠিকাদারি ব্যবসা বা কোনো সন্ত্রাসী চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে অর্ণব রাজনীতি বা সন্ত্রাসী যুক্ত নয় জানিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন স্বজনেরা। খুলনা নগরীর ইসলাম কমিশনার মোড়ের বাসা থেকে অর্ণব বেরিয়ে যান শুক্রবার বিকেলে। রাত 8টার দিকেও বসুপাড়া এতিমখানা মোড়ে তাকে দেখেন স্বজনেরা। তবে এর পরপরই তেঁতুলতলা মোড়ে গুলি ও ধারালো অস্ত্রে হত্যা করা হয় তাকে। অর্ণব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়া শেষে MBA পড়ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে। সহায়তা করতেন বাবার ঠিকাদারি ব্যবসায়। স্বজনেরা বলছেন কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা তার ছিল না। ও ছেলে যদি তুই বলে কারোর সাথে কথা বলে না, ও মানে লাখে একটার এরকম ছেলে পাওয়া যায় না। শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে অর্ণবের মরদেহ দেয়া হয় পরিবারের কাছে। 3 সন্দেহভাজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। আমরা ঘটনাস্থল থেকে সিসি ফুটেজও সংগ্রহ করেছি। মোদ্দা কথা হচ্ছে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত নানান রকমের তথ্য এবং উপাত্ত সংগ্রহপূর্বক আমরা বিশ্লেষণ করে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তৎপরতার সাথে দায়িত্ব পালন করছি। খুলনায় অর্ণব সহ গত 4 মাসে 12টি হত্যার ঘটনা ঘটেছে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, 3 জনকে তো পুলিশ হেফাজতে নিয়েছে, জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিকভাবে তাদের কাছ থেকে কিছু জানতে পেরেছে কিনা, আর এই ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা? অবস্থান করছি খুলনার তেঁতুলতলা মোড়ে। এখানটাতে গতকাল রাতে কিছু সন্ত্রাসী ঘটেছিল এবং সন্ত্রাসীদের হামলায় অর্ণব নিহত হয়। আমরা দেখছি যে এই স্থানটি কিন্তু পুলিশ দিয়ে ঘিরে রেখেছে। ঘটনার পরেই কিন্তু পুলিশ এসেছিল এবং আমরা যদি আজকের কথা বলি তাহলে এই ঘটনার পর পুলিশ 3 জনকে সন্দেহজনকভাবে পুলিশ হেফাজতে নিয়েছে। আমরা অর্ণব সরকারের হত্যাকাণ্ডের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা বলেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে কোনো কেউই কিন্তু স্পষ্ট করে কিছু বলেনি কেন এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে পুলিশ অনেকগুলো বিষয়কে সামনে রেখেই হত্যার তদন্ত করছে। পুলিশ যেটা বলছে যে যেহেতু তার বাবা ব্যবসায়ী ছিল, ওই বিষয় নিয়ে কোনো হয়েছে কিনা সেই বিষয়টি দেখছে, বা অন্য ব্যক্তিগত মধ্যে আছে কিনা বিষয় নিয়ে হত্যাকাণ্ড হয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়েও কিন্তু পুলিশ তদন্ত করছে। তবে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে অন্য কিন্তু আসলে এলাকায় শান্ত ভদ্র ছেলে হিসেবেই পরিচিত ছিল এবং তার সে যে কোনো ধরনের কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এই বিষয়টা কিন্তু কেউই আমাদেরকে বলেনি। তারা সবাই বলছেন যে এলাকায় ভালো ছেলে ভদ্র ছেলে হিসেবেই অন্যদের পরিচিতি রয়েছে। আর অপর বিষয়ে এখন পর্যন্ত এই ঘটনায় কিছু মামলা হয়নি। আর অন্যদের মরদেহ ধর্মীয় যে কাজ অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া শ্মশানঘাটে হচ্ছে। সব মিলিয়ে আসলে আমরা যেটা দেখছি যে ঘটনা পরেই পুলিশ দোষীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। প্রকৃত দোষী বা কেন এই হত্যাকাণ্ডটি ঘটলো সে বিষয়ে পুলিশ আসলে তদন্ত করছে। তবে পুলিশ এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে স্পষ্ট করে কিছু বলেনি। হয়তো বা আরো কিছু সময় লাগবে, তারপরেই পুলিশ বলতে পারবে যে ঘটনাটা কেন ঘটেছে, কি ঘটেছে। তো এই ছিল আমার
খুলনা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান। তৃতীয় পক্ষের ইন্ধনেই চট্টগ্রাম ইপিজেডে শিশু হত্যার গুজব রটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার রইস উদ্দিন। পুলিশ জানায় ইতিমধ্যে শ্রমিক সেজে গুজব প্রচারকারী একটি পক্ষকে চিহ্নিত করা হয়েছে, তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি, কিন্তু জড়িতদের আটক করতে কাজ চলমান রয়েছে বলে জানায় পুলিশ। এছাড়া ইপিজেডের ভিতরে বিনিয়োগকারীদের সংখ্যা কাটাতেও কাজ চলছে। এ ঘটনায় গুজবের শিকার 3 শিশুকে বৃহস্পতিবার জীবিত উদ্ধার করে পুলিশ। এর আগে গেল বুধ ও বৃহস্পতিবার পরপর 2 দিন সন্ধ্যায় চট্টগ্রাম ইপিজেডে শিশু হত্যার খবরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিকদের দুই পক্ষের হতাহত হয়েছে অন্তত 1.5 শতাধিক। ভাঙচুর করা হয় 2টি কারখানা ও বেবজার নির্মাণাধীন একটি ভবন। নৌবাহিনী একটি টহল গাড়ি ভাঙচুর সহ হামলার ঘটনা ঘটেছে নৌবাহিনী কলোনিতেও। কিছু দুষ্কৃতিকারী কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে তাদেরকে খেপিয়ে তুলেছে। এখানে বহিরাগতদের ইন্ধন রয়েছে এবং যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা তথ্য সংগ্রহ করছি। তাদেরকে যাতে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারি সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নোয়াখালীর চাটখিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে শোডাউন করায় যুবলীগের 2 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের উপজেলার বানশা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বানশা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় 2 জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। গ্রেপ্তারকৃতদের দ্রুত আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। উৎসমুখ ভরাট রেখে কিশোরগঞ্জের নিকলি হাওরে 2,61,00,000 টাকা ব্যয়ে খনন হয়েছে 8.5 কিলোমিটার দীর্ঘ খাল। অসম্পূর্ণভাবে খাল খননের কারণে হাওরের প্রায় 5,000 হেক্টর বোরো জমিতে সেচ দেয়া যাচ্ছে না। দ্রুত খালের উৎসমুখ খুলে দিয়ে সেচ নিশ্চিতের দাবি কৃষকের। নিকলির জোয়ানশাহী হাওর অঞ্চলে মাছ দিয়ে বয়ে গেছে 8.5 কিলোমিটার দীর্ঘ বুরুলিয়া খাল। 2022 সালে জায়কার অর্থায়নে খাল খনন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কৃষকদের অভিযোগ, খালটির উৎসমুখ ভরাট রেখে কাজ শেষ করেন ঠিকাদার। কৃষকরা বলছেন, নদী থেকে খালে পানি প্রবাহ না থাকায় শুকনো মৌসুমে সেচ সুবিধা মিলছে না। তাই 5,000 হেক্টর বোরো জমি আবাদের জন্য বাড়তি খরচ করতে হচ্ছে কৃষকদের। বাড়ছে বোরো ধানের উৎপাদন খরচও। পানিগুলা খালে দেখতেছেন, এই পানিগুলা ফাল্গুন চৈতে থাকবে না, জমিতে আমরা পানি দিতে পারি না। তৎকালীন যারা ক্ষমতাসীন পার্টির ইজারাদার ছিল এই ঘোড়াউত্রা নদীর ঠিকাদারকে তারা কাটতে দেয় নাই, তার জন্য হাজার হাজার কৃষক আজ সমস্যার সম্মুখীন। আমরা চাষিদের ভোগান্তির কথা চিন্তা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খালের উৎসমুখ খননের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। বুরুলিয়া খালের উৎসমুখটি কাটার জন্য ইতিমধ্যে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। প্রস্তাব অনুমোদিত দিলে আমরা সরাসরি উৎসমুখটি কেটে দিলে সহজে পানি প্রবেশ করতে পারবে এবং কৃষক তার সুফল ভোগ করতে পারবে। 2021 সালের ডিসেম্বর থেকে 2022 সালের মে পর্যন্ত বুরুলিয়া খালের খনন কাজ হয়। ঠিকাদার হিসেবে ছিলেন নিকলি সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কারার শাহরিয়ার আহমেদ তুলিব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দূষণের শীর্ষে থাকা নরসিংদীর হাড়িধোয়া নদীর স্বাভাবিক প্রবাহ ফেরাতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সকালে ভেলানগর ব্রিজ ও কারারচর এলাকা থেকে কচুরিপানা অপসারণের কাজ শুরু করা হয়। ঐতিহ্যবাহী এই নদীটির স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনা সহ দূষণমুক্তকরণের জন্য 2টি অংশে 600 শ্রমিক দিয়ে কচুরিপানা অপসারণ শুরু করা হয়েছে। জেলা প্রশাসক জানান, হাড়িধোয়া নদীর নরসিংদী জেলা অংশের 37 কিলোমিটার ব্যাপক দূষণের কবলে। এতে জীববৈচিত্র্য ধ্বংস হওয়া সহ পরিবেশ নষ্ট হচ্ছে। এদিকে নেত্রকোনা শহরে বয়ে যাওয়া মগরা নদীর দখল দূষণ রোধে মানববন্ধন ও নাগরিক সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। উত্তরাঞ্চলে মানসম্মত জ্বালানি তেল সরবরাহে পরিবেশকদের সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় 5 তারকা হোটেল
মমইন কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এতে বক্তারা অভিযোগ করেন, রাস্তায় চাঁদাবাজি ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা হয়রানি করেন। এছাড়া তেলের গুণগত মান নিয়েও ভোক্তারা সব সময়ই অভিযোগ করছেন। এ সময় অপ্রয়োজনীয় লাইসেন্সের চাপ বন্ধ, আগের নির্ধারিত ফি বহাল রেখে নতুন নির্দেশনা জারি সহ 13 দফা দাবি পেশ করা হয়। পদ্মা, যমুনা ও মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশন বছরে 78 লাখ মেট্রিক টন জ্বালানি তেল দেশের বিভিন্ন এলাকায় পরিবেশন করেন। অবৈধ ডিসপেন্সিং মেশিনের মাধ্যমে, কিছু ড্রামের মাধ্যমে অবৈধভাবে তেল বিক্রি করছে, যেটা ভেজাল হয়ে যাচ্ছে এবং এই দায়ভার হচ্ছে আমাদের ডিলারদের উপর এসে যাচ্ছে। তো আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ও বিচারক সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ বিচারক মুন্সি আব্দুল মজিদ এই নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছে, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2014 সালে জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন মাতারবাড়ির বাসিন্দা কায়সারুল ইসলাম চৌধুরী। আদালত মামলাটি তদন্তের জন্য দুদককে দায়িত্ব দেয়। মামলার প্রধান আসামি সাবেক জেলা প্রশাসক রুহুল আমিনের নাম বাদ দিয়ে দুদকের প্রধান কার্যালয়ে নথিপত্র পাঠান তৎকালীন জেলা ও দায়রা আদালতের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার। কিন্তু বাদী সাবেক জেলা প্রশাসকের নাম বাদ দেয়ায় একই আদালতে আরও একটি মামলা দায়ের করেন। এই মামলায় সবশেষে 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পশ্চিমাঞ্চল রেলে 3 বছরে 668টি স্থানে রেললাইন ভাঙা ও দুর্ঘটনা ঘটেছে। এতে বড় দুর্ঘটনা না ঘটলেও সময় নষ্ট হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রেলপথের বয়স হয়েছে, কমেছে ক্ষমতা। সেন্সর সিস্টেম সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার না করলে সংকট কমবে না। রেল কর্মকর্তারা বলছেন, ডুয়েল রেললাইন হলে এই সমস্যা থাকবে না। যাত্রী নিরাপত্তা, অর্থ সাশ্রয়, পরিবেশ দূষণ কম হওয়া সহ নানা কারণে গণপরিবহন হিসেবে ট্রেনের কদর সব সময় বেশি। তবে রেলপথে নড়বড়ে অবস্থা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে রেলে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। 3 বছরে পশ্চিমাঞ্চল রেলওয়েতে বেড়েছে রেললাইন ভাঙাসহ দুর্ঘটনার সংখ্যা। 2022 সালে 107টি দুর্ঘটনার তুলনায় 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 357টিতে। মূলত রেললাইনের মেনটেন্যান্সের কারণে ঘটনাটা ঘটে। রেলের একটা বয়স থাকে, ওই বয়সটা যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন রেল ভাঙ্গার প্রবণতাটা বেশি হয়ে যায়। পশ্চিমাঞ্চল রেলের অন্তত 60 রেলপথ পুরনো, কমেছে সক্ষমতা। লাইনের উপর ট্রেন উঠলে দেবে যায় স্লিপার। পর্যাপ্ত পাথর না থাকায় ভাঙছে লাইন, বাড়ছে লাইনচ্যুতি। নতুন লাইন তৈরি, আধুনিক সেন্সর সিস্টেম চালুর পরামর্শ বিশ্লেষকদের। এখন যে সময়টা আছে আধুনিকায়ন করা, তারপরে ইন্টারনেট অনুযায়ী সব কিছুকে মনিটরিং করা, দেখা, এই জিনিসগুলো খুব জরুরি করা এবং সাথে সাথে আমাদের লাইনও বাড়াতে হবে। কর্মকর্তারা বলছেন, লাইনের সক্ষমতার চেয়ে বেশি ট্রেন চলছে। সংকট নিরসনের ডাবল লাইন নির্মাণ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। একটা উদ্যোগ গ্রহণ করেছে, একটা ফিজিবিলিটি স্টাডি কাম ডিটেল ডিজাইন চলছে যে আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত ডাবল লাইন করা যায় কিনা। তো এটা আমাদের এই বছর পর্যন্ত লাগবে, এবার ডিটেল ডিজাইন হবে। এর বেসিসে কস্ট রেশনালাইজ হওয়ার পরে যদি কোনো ফান্ডিং লোক খুঁজে পাওয়া যায়, সোর্স অফ ফিন্যান্সিং, তাহলে এই কাজটা শুরু হয়ে যাবে। পশ্চিমাঞ্চলে 1427 কিলোমিটার রেলপথে চলাচল করে 123টি যাত্রীবাহী ট্রেন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। পানির স্তর, আসা যাওয়ার পথ ও আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারে বাইক ক্যাবিলে বেড়েছে জলচর পাখির সংখ্যা। বেসরকারি গবেষণা সংস্থার তথ্য মতে গত 2 বছরের চেয়ে এবছর 3000-এর বেশি পাখি এসেছে। তবে শিকারীদের দৌরাত্ম, জলজ উদ্ভিদের সংকট ও অনিয়ন্ত্রিত দর্শনার্থীর কারণে হুমকির মুখে পাখিরা বলছেন বিশেষজ্ঞরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের 3টি বিলের সমন্বয়ে বিস্তৃত হাইলহাওরের বাইক্কা বিল। হাজারো পাখির কিচিরমিচির ও উড়ে বেড়ানো বাইক্কা বিলের বিশেষ বৈশিষ্ট্য। এই বিলে 59% পাখি পরিযায়ী, যা দেখা যায় শীতে। বন জঙ্গল দেখলাম, পাখিদের কিচিরমিচির শুনলাম, আর আমি অনেক আনন্দ পেয়েছি। বিভিন্ন ধরনের পাখি দেখলাম, হাঁস দেখলাম, সবার নাম আমার জানা নাই, বাট যতটুকু দেখেছি অনেক ভালো লাগতেছে। সম্প্রতি বাইক্কা বিলে শীতকালীন জলচর পাখির শুমারি চালায় বাংলাদেশ বার্ড ক্লাব ও ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি। সেখানে
38 প্রজাতির 7,870 জলচর পাখির দেখা পান তারা। গত বছর একই সময় দেখা মিলেছিল 33 প্রজাতির 4,615 জলচর পাখি। তবে দর্শনার্থীদের অবাধ চলাচলে পাখিদের নিরাপদ বিচরণে ব্যাঘাত ঘটছে। সাইবেরিয়া থেকে এখানে পাখি আসে, তো তাদের সংরক্ষণের জন্য বা তাদের একটা অভয়ারণ্য তৈরি করার জন্য আমাদের নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করা উচিত। আমাদের শান্তিপূর্ণভাবে এই পরিবেশটাকে এনজয় করা উচিত, পাখিদেরকে কোনোভাবে ডিস্টার্ব করা উচিত না। পরিযায়ী পাখির সংখ্যা নির্ভর করে পানির স্তর, আগের মৌসুমের পরিস্থিতি এবং যাতায়াতের পথের উপর। বিশেষজ্ঞরা বলছেন পাখিদের নিরিবিলি পরিবেশ নিশ্চিতে কার্যকর উদ্যোগ জরুরি। বিলে প্রায় 58% পরিযায়ী পাখি এসেছে, দেশি পাখিও রয়েছে। গত বছরের চেয়ে পাখির সংখ্যা ভালো, তবে বিলে দর্শনার্থী নিয়ন্ত্রণ করা জরুরি। অতিরিক্ত মানুষের কারণে পাখির আবাসস্থল হুমকিতে পড়েছে। 2014 থেকে 2019 পর্যন্ত শীতে প্রতি বছর গড়ে 9,000 জলচর পাখি ছিল বলে জানিয়েছেন গবেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে সেনা রিজিয়ন ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। প্রত্যেক ক্রেতা বাজারে 1 টাকায় চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলুসহ 8 ধরনের পণ্য কিনতে পারবেন। সকাল 10টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাজারে উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। বলেন 1 টাকার বাজারের মাধ্যমে সমাজের স্বল্প আয়ের মানুষের নামমাত্র মূল্যে প্রয়োজনীয় জিনিস ক্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। বলেন পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। এক টাকার বাজারের উদ্দেশ্য হচ্ছে সমাজের স্বল্প আয়ের মানুষের জন্য নামমাত্র মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের ব্যবস্থা করে দেয়া। আজকের এই উদ্যোগ স্বল্প আয়ের লোকজনকে স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী হওয়ার জন্য পথ প্রদর্শক হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো চাঁদপুর সাহিত্য সম্মেলন 2025। এবারের আয়োজনে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক লেখক যোগ দেন। সম্মেলনে সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন স্মারক প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক ও গবেষক ডক্টর সরকার আব্দুল মান্নান। এবারের সাহিত্য সম্মেলনে 7 লেখককে তাদের সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে মোহাম্মদ নাসিরউদ্দিন সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।